স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো থার্স্টনের প্রাথমিক মানসিক তত্ত্ব বা দলগত তত্ত্ব, থার্স্টনের থিওরি অফ প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি, একে বলা হয় গ্রুপ ফ্যাক্টর থিওরি। আজকে আমরা থার্স্টনের গ্রুপ ফ্যাক্টর থিওরি বা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি নিয়ে আলোচনা করব। এর সঙ্গে এই রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেগুলোগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে গ্রোথ, ডেভেলপমেন্ট, ইন্টেলিজেন্সের যে থিওরিগুলো আছে, স্পেয়ারম্যানের থিওরি, গার্ডেনারের থিওরি, গিলফোর্টের থিওরি, স্টানবার্গের থিওরি ইত্যাদি ইন্টেলিজেন্স এই সমস্ত থিওরিগুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে এগুলো দেখে নিও। এছাড়া আমি সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে সোশ্যাল গ্রুপ, সোশ্যাল প্রসেস, সোশ্যালাইজেশন ইত্যাদি বিষয়গুলো পড়িয়ে দিয়েছি। এছাড়া ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফির মধ্যে যে সমস্ত স্কুল হয় সেই সমস্ত স্কুলগুলো পড়ানো হয়ে গেছে। তোমরা এসবগুলো প্লেলিস্ট থেকে দেখে নিও। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো দিয়ে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা এগুলো প্লেলিস্ট থেকে দেখে নিও। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যায় থার্স্টনের প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি বা প্রাথমিক মানসিক তত্ত্ব। দেখো এখানে থার্স্টনের পিকচার দেওয়া আছে। থার্স্টনের প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিকে বলা হয় গ্রুপ ফ্যাক্টর থিওরি। এটা বাংলায় বলা হয় প্রাথমিক মানসিক শক্তি সম্পর্কিত তত্ত্ব বা দলগত তত্ত্ব। আমেরিকান মনস্তত্ত্ববিদ থার্স্টন বুদ্ধির একটি, দুটি বা বহু শক্তির সমন্বয়ে গঠিত তা স্বীকার করেননি। মানে আমরা আগে কি পড়েছিলাম, আমরা বুদ্ধির যে তত্ত্বগুলো এককেন্দ্রিক তত্ত্ব বা দ্বিউপাদান তত্ত্বর কথা বলা হয়েছে, যেমন স্পেয়ারম্যান দ্বিউপাদান তত্ত্ব, গিলফোর্টের তত্ত্ব, স্টানবার্গের তত্ত্ব, এই সমস্ত তত্ত্ব একটি বা গার্ডেনের যেমন বহুপাদান তত্ত্ব মানে দলগত বহুমুখী তত্ত্বর কথা বলেছেন। এই সমস্ত তত্ত্বগুলোকে থার্স্টন স্বীকার করেনি। থার্স্টন মনে করেন না যে বুদ্ধির একটি উপাদান বা দুটি উপাদান বা বহু শক্তির সমন্বয় বুদ্ধি গঠিত, তা স্বীকার করেননি তিনি। 7টি পৃথক অভিক্ষার ফলকে উৎপাদন বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন যে বুদ্ধির মাধ্যমে পারস্পরিক নিরপেক্ষ 7টি মৌলিক শক্তি বর্তমান। মানে কটা? 7টি মৌলিক শক্তি। তার প্রবর্তিত তত্ত্বের মূল ধারণা অনুযায়ী বুদ্ধি আসলে কতগুলি পারস্পরিক নিরপেক্ষ স্বাধীন মানসিক শক্তির দ্বারা গঠিত। দেখো এখানে দুখানা কোশ্চেন আমরা জানতে পারি। তাহলে আমরা কি জানতে পারলাম? থার্স্টনের প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি কটা তত্ত্ব নিয়ে গঠিত? 7টি মৌলিক উপাদান নিয়ে তৈরি। আর এই সমস্ত উপাদানগুলো কি হয়? স্বাধীন প্রাথমিক মানসিক শক্তি, এগুলো সব হবে স্বাধীন। তাহলে আমরা কি জানতে পারলাম? থার্স্টনের প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি 7টি মৌলিক উপাদান নিয়ে তৈরি হচ্ছে, আর এগুলো থাকবে সাধারণত স্বাধীন। আশা করি বোঝা গেল। এরপরের পয়েন্ট দেখে নি কি আছে। এরপর আমরা দেখে নিব এই যে থার্স্টন মৌলিক মানসিক শক্তির কথা বলেছে, এই শক্তিগুলো এবার দেখে নিই। প্রথমটা কি আছে? নিউমেরিক অ্যাবিলিটি। এটা এন দিয়ে ডিনোট করা হয়। নিউমেরিক অ্যাবিলিটিকে এন দিয়ে ডিনোট করা হয়। সংখ্যা ব্যবহারের ক্ষমতা। এই ক্ষমতা হলো সংখ্যা নিয়ে দ্রুত এবং সঠিক কাজ করার ক্ষমতা। মানে নিউমেরিক অ্যাবিলিটি মানে সংখ্যা ব্যবহার, মানে সংখ্যা মানে যে সমস্ত ব্যক্তিদের মধ্যে দুটো কোনো মুখে মুখে যেগুলো করে, মানে সংখ্যা জ্ঞানটা অতিরিক্ত বেশি পরিমাণে, যেমন কোনো জায়গায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনি যে সংখ্যার নাম্বারগুলো ভালো মনে রাখতে পারে বা দ্রুত সংখ্যা নিয়ে কাজ করতে পারে, তাদের মধ্যে নিউমেরিক অ্যাবিলিটির পরিমাণ বেশি থাকে। 2 নম্বর পয়েন্ট কি আছে? ভার্বাল অ্যাবিলিটি। এটা ভি দিয়ে ডিনোট করা হয়। বাচনিক ক্ষমতা। ভাষাগত দক্ষতা পরিমাপক উপাদান যা সংবেদনশীল অভিক্ষায় প্রকাশিত হয়। অনেক ব্যক্তি আছে যার ভাষাগত দক্ষতা, মানে কোনো জিনিসকে বিভিন্ন ভালোভাবে মানে ভাষা দিয়ে ভালো করে বুঝিয়ে দিতে পারে, এটাকে বলা হয় ভার্বাল অ্যাবিলিটি। তাদের মধ্যে ভার্বাল অ্যাবিলিটি মানে বাচনিক ক্ষমতা বেশি পরিমাপে থাকে। 3 নম্বর পয়েন্ট কি আছে? স্পেটাল অ্যাবিলিটি। এটা এস দিয়ে ডিনোট করা হয়। তারপরে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা।
এই উপাদান কোনো কর্ম সম্পাদনের সঙ্গে জড়িত যেখানে কোনো শক্তিকে কাল্পনিক বস্তু অবস্থান অনুমান করা যায়। স্পেশাল অ্যাবিলিটি বলতে গেলে যেমন যারা আর্কিটেকচার হয়, মানে কোনো জায়গায় গেল, তারা কি করে, তারা কোনো জায়গায় গেল, সেই জায়গাটা একটা একটা জায়গা দেখলো, সেখানে মনে কোন জায়গাটায় বেডরুম হবে, কোন জায়গাটায় কিচেন হবে, একটা অটোমেটিকলি মানে কল্পনা করে ঠিক করে নিল যে কোথায় কী হবে। এটা তাদের মধ্যে স্পেশাল অ্যাবিলিটি মানে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা অতিরিক্ত বেশি পরিমাণ থাকে। তাহলে আমরা কী করে নিউমেরিক অ্যাবিলিটি, যারা সংখ্যার দক্ষতা বেশি পরিমাণ থাকে। তারপর ভার্বাল অ্যাবিলিটি মানে বাচনিক, মানে কোনো জিনিস ভাষা দিয়ে বোঝানোর ক্ষমতা বেশি থাকে। তারপর হলো স্পেশাল অ্যাবিলিটি মানে হলো স্থানকে প্রত্যক্ষণ করে, মানে কোনো জায়গাকে দেখে সেখানে মানে একটা নিজের মধ্যে থেকে মানে কল্পনা করে নিলেও কোথায় কী হবে একটা মানে ধারণা করে নিতে পারে। তাদের মধ্যে এই ক্ষমতাটা অতিরিক্ত বেশি থাকে। 4 নম্বর পয়েন্ট কী আছে? মেমোরি অ্যাবিলিটি। এটা এম দিয়ে ডিনোট করা হয়। স্থান প্রত্যক্ষণের ক্ষমতা মানে মেমোরিকে হলে স্মৃতি বা সংরক্ষণের ক্ষমতা, অতি দ্রুত স্মরণ করার ক্ষমতা। মানে মেমোরি অ্যাবিলিটি মানে কোনো জিনিসকে সংরক্ষণ মানে মনে রাখার ক্ষমতা অতিরিক্ত বেশি পরিমাপে থাকে এই সমস্ত ব্যক্তির মধ্যে। তারপরে 5 নম্বর কী আছে? রিজনিং অ্যাবিলিটি, যেটা আর দিয়ে ডিনোট করা হয়। অবরোহী যুক্তি নির্ণয়ের ক্ষমতা, কতগুলি কর্মসম্পাদনের মধ্যে দিয়ে নিয়ম ও নীতি আবিষ্কার করা যায়। অবরোহী মানে রিজনিং ক্ষমতা বলে যুক্তিতর্কের মাধ্যমে, তাদের মধ্যে যুক্তিতর্কের ক্ষমতা অতিরিক্ত থাকে। তারা কোনো জিনিসকে যুক্তিতর্ক দিয়ে ভালোভাবে বুঝিয়ে দিতে পারে। তাহলে আমরা কী কী জানতে পারলাম? নিউমেরিক অ্যাবিলিটি, ভার্বাল অ্যাবিলিটি ভি দিয়ে ডিনোট করা হয়। স্পেশাল অ্যাবিলিটি মানে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। মেমোরি অ্যাবিলিটি স্মৃতি বা সংরক্ষণের ক্ষমতা। রিজনিং অ্যাবিলিটি অবরোহী যুক্তি নির্ণয়ের ক্ষমতা। 6 নম্বর পয়েন্ট কী আছে দেখে নিই এবার। 6 নম্বর পয়েন্ট হল ওয়ার্ড ফ্রিকোয়েন্সি মানে ডাব্লু। এটা ডাব্লু দিয়ে ডিনোট করা হয়। দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা, অতি দ্রুত বিচ্ছিন্ন শব্দসমূহ চিন্তা করে দ্রুততার সঙ্গে তার শব্দ ব্যবহার করা হয়। যেমন কোনো অনেক ব্যক্তি থাকে, যেমন কোনো একটা শব্দ দেওয়া হলো, সেটা দিয়ে একটা বাক্য তৈরি করতে হয়, সে দ্রুততার সঙ্গে সেটা করে নিতে পারে। এই ক্ষমতাটা অতিরিক্ত বেশি থাকে, তাদেরকে বলা হয় ওয়ার্ড ফ্রিকোয়েন্সি মানে দ্রুততার সঙ্গে কোনো শব্দ বানাতে পারে। যেমন এম দিয়ে কাউকে বলা হলো, এম দিয়ে একটা সেন্টেন্স মানে একটা বাক্য তৈরি করো, বা পি দিয়ে কোনো সেন্টেন্স যে মানে 4-5টা বাক্য তৈরি করে দেবে, এই যে ক্ষমতা তাকে বলা হয় ওয়ার্ড ফ্রিকোয়েন্সি। আশা করি বোঝা গেল। তারপর 7 নম্বর পয়েন্ট কী হচ্ছে? পারসেপচুয়াল স্পিড মানে পি দিয়ে ডিনোট করা হয়। মানে প্রত্যক্ষণের দ্রুততা। প্রত্যক্ষণের দ্রুততা বলা হয় নির্ভুলভাবে বস্তু প্রত্যক্ষণ করার ক্ষমতা, একে বলা হয় পারসেপচুয়াল স্পিড। পারসেপচুয়াল স্পিড বলা হয়, ধরা যাক একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারের মধ্যে একটা পিকচারের মধ্যে একটা ঘরের পিকচার দেওয়া হয়, এখানে একটা বেড আছে বা টেবিল আছে। পিকচারটা দেখে বলে যে কটা টেবিল আছে, কটা, অনেক সময় দেখবে অনেক সময় থাকে পেপারে বা কোনো জায়গায় থাকে একটা পিকচার দিয়েছে, সেটা থেকে বলার জন্য কোনটা কী আছে তো বুঝিয়ে দাও, এরকম করে পিকচার দেওয়া ছিল। পিকচার থেকে মানে দ্রুততার সঙ্গে দেখে বলে দিল এখানে টেবিলে কী কী আছে বা বেডের মধ্যে কী আছে, এগুলো বলে থাকে। এটাকে বলা হয় পারসেপচুয়াল স্পিড, মানে তাদের মধ্যে এই পারসেপচুয়াল স্পিডের ক্ষমতা বেশি পরিমাপে থাকে। তাহলে আমরা কী কী পড়লাম? আমরা যে 7টা মৌলিক মানসিক ক্ষমতা পড়লাম সেগুলো কী কী পড়লাম? একটা হলো নিউমেরিক অ্যাবিলিটি বা নাম্বার মানে সংখ্যা ব্যবহারের ক্ষমতা বেশি থাকে। 2 নম্বর হলো ভার্বাল অ্যাবিলিটি মানে যেটা ভি দিয়ে ডিনোট করা হয়, তাহলে বাচনিক ক্ষমতা মানে ভাষা ব্যবহারের ক্ষমতা বেশি থাকে। স্পেশাল অ্যাবিলিটি মানে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। মেমোরি অ্যাবিলিটি বা স্মৃতি সংরক্ষণের ক্ষমতা। আর 5 নম্বর হলো রিজনিং অ্যাবিলিটি মানে যুক্তিতর্কের মানে বোঝানোর ক্ষমতা বেশি থাকে। আর 6 নম্বর হলো ওয়ার্ড ফ্রিকোয়েন্সি মানে কোনো শব্দ মানে ভালোভাবে বোঝানোর ক্ষমতা বেশি থাকে। আর পারসেপচুয়াল অ্যাবিলিটি যেটা পি দিয়ে ডিনোট করা হয়, প্রত্যক্ষণের দ্রুততা বেশি থাকে, মানে কোনো জিনিস সহজে দেখে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে বলে দিতে পারে, তাদেরকে বলে পারসেপচুয়াল অ্যাবিলিটি। তাদের মধ্যে সে সমস্ত ব্যক্তির মধ্যে বেশি পরিমাণ থাকে। আশা করি বোঝা গেল। এরপর আছে থার্স্টনের মতে যে কোনো মানসিক কাজের জন্য 7টি মৌলিক ক্ষমতার মধ্যে কয়েকটি প্রয়োজন হয়, আবার অন্য একটি কাজের জন্য অন্য কয়েকটি প্রয়োজন হয়। দুটি কাজের মধ্যে সম্পর্ক নির্ভর করে কতগুলি ক্ষমতা উভয় কাজের ক্ষেত্রে বর্তমান তার উপর। থার্স্টন পিএমও হলো প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি বা গ্রুপ ফ্যাক্টর থিওরি। থার্স্টনের পিএমওটা কি? প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি। অনেক সময় বলে থার্স্টনের পিএমওর ফুল ফর্ম কি? থার্স্টনের প্রাইমারি মানে পিএমওর ফুল ফর্ম হলো প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি। আশা করি বোঝালো। এবার আমি এখানে বলা হয়েছে যে থার্স্টন যে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি, যে 7টি মেন্টাল অ্যাবিলিটির কথা বলে মানে 7টি যে মানসিক ক্ষমতা বলেছিল সেগুলো তোমরা ভালো করে মনে রাখবে। অনেক সময় পরীক্ষাতে পড়ে এই যে 7টে উপাদান আছে এর মধ্যে মনে করো 4টে দিয়ে একটা অন্য দিয়ে বললো কোনগুলো থার্স্টনের প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি, সেগুলো লেখো, এরকম পড়তে পারে। তো তোমরা এই 7টা যে মানসিক মানে শক্তির কথা বলেছেন থার্স্টন সেটা মনে রাখবে।
আরেকটা জিনিস থার্স্টন বলেছেন যে থার্স্টন 7টি প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি, কিন্তু আমরা যখন স্পেয়ারম্যান পড়েছিলাম স্পেয়ারম্যান দুটি মৌলিক উপাদানের কথা, একটা জি ফ্যাক্টর একটা এস ফ্যাক্টর। যে স্পেয়ারম্যান বলেছেন জি ফ্যাক্টর মানুষের মধ্যে থাকে আর এস ফ্যাক্টর মানে স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি সেটা অর্জন করতে হয়, কিন্তু থার্স্টন এই স্পেয়ারম্যানের এই জি ফ্যাক্টর বা এস ফ্যাক্টরকে গ্রহণ করেননি। তিনি বলেছেন যে প্রত্যেক ব্যক্তির 7টি মৌলিক উপাদান থাকে। এই মানে স্পেয়ারম্যান বলেছেন জি ফ্যাক্টর সবার মধ্যে থাকে আর এস ফ্যাক্টরটা অর্জন করতে হয়, কিন্তু থার্স্টন মানে স্পেয়ারম্যানের এই মতটিকে গ্রহণ করেননি। আশা করি বোঝা গেল। এরপর আমরা এই যে থার্স্টন যে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি বলেছেন এটা একটা ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে রয়েছে সাম কমন মেন্টাল অ্যাবিলিটি, কয়েকটা মানে সবার মধ্যে যেটি বর্তমান আছে সেরকম কয়েকটি কমন মেন্টাল অ্যাবিলিটি আছে। এখানে দেখা যাচ্ছে A1 A2 A3, এখানে আছে B1 B2 B3, আর এখানে আছে C1 C2 অ্যান্ড C3। এই যে কমন মানে যে 7টা মেন্টাল অ্যাবিলিটি তার মধ্যে কয়েকটা কমন থাকে, যেগুলো কমন থাকে সেগুলো ব্যক্তিগুলো এদিকে একটা গ্রুপ তৈরি করলো, এখানে একটা গ্রুপ তৈরি করলো, মানে A1 A2 A3 B1 B2 B3 আর C1 C2 C3 এরা প্রত্যেকে আলাদা আলাদা করে গ্রুপ তৈরি করো। প্রত্যেক এই যে 7টা মানসিক ক্ষমতা আছে তার মধ্যে যেগুলো প্রত্যেকের মধ্যে কমন সেগুলো তাদের মধ্যে একটা গ্রুপ তৈরি হলো, এগুলো এখানে একটা গ্রুপ তৈরি হলো, এখানে একটা মানে 3টে গ্রুপ তৈরি হলো। 3টে গ্রুপের মধ্যে কমন আছে, এই 3টে গ্রুপের মধ্যে এই গ্রুপটার মধ্যে এ কমন, এই গ্রুপটার মধ্যে যেমন বি কমন আর এই গ্রুপটার মধ্যে সি কমন। প্রত্যেকের যে সমস্ত ব্যক্তিদের মধ্যে যে সমস্ত কমন জিনিস সেগুলো নিজেদের মধ্যে নিয়ে একটা ক্লাস্টার বা গ্রুপ তৈরি করেছে। এখানে কি বলছে কমন ফ্যাক্টর ইজ গ্রুপ, প্রত্যেকটা গ্রুপের মধ্যে একটা নির্দিষ্ট কমন ফ্যাক্টর তাদের মধ্যে বর্তমান থাকে। আর এই যে কমন ফ্যাক্টর থাকে, কমন ফ্যাক্টর হলো ইন্ডিপেন্ডেন্ট, মানে এগুলো সবসময় স্বাধীন থাকবে, এরা পরাধীন থাকবে না, মানে অন্যের উপর নির্ভর মানে ডিপেন্ডেন্ট থাকবে না, এটা থাকবে সবসময় ইন্ডিপেন্ডেন্ট। আশা করি বোঝা গেল। যে থার্স্টন যে 7টি মেন্টাল অ্যাবিলিটি করছে প্রত্যেকটা মেন্টাল অ্যাবিলিটি ইন্ডিপেন্ডেন্ট থাকবে, এগুলো সাধারণত স্বাধীন থাকবে, এরা ডিপেন্ডেন্ট মানে কাউরির ওপর নির্ভরশীল থাকবে না। আর এই যে 7টি উপাদানের কথা আছে তার নিজের গুণ নিয়ে আলাদা আলাদা গ্রুপ তৈরি করছে। আশা করি বুঝতে পারলে। এবার আমরা যে থার্স্টনের যে এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনটা দেখে নিই। প্রথম কোশ্চেন হলো কোন মনোবিজ্ঞান গ্রুপ ফ্যাক্টর থিওরি বলেছেন, মানে কোন মনোবিজ্ঞান গ্রুপ ফ্যাক্টর থিওরির কথা বলেছেন। 1 নম্বর হলো থর্নডাইক, 2 নম্বর হলো গিলফোর্ড, 3 নম্বর হলো থার্স্টন, 4 নম্বর হলো স্পেয়ারম্যান। তাহলে আশা করি তোমরা সবাই জানো কোন মনোবিজ্ঞান গ্রুপ ফ্যাক্টর থিওরি করেছেন। থার্স্টন গ্রুপ ফ্যাক্টর থিওরি বা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি বা গ্রুপ ফ্যাক্টর থিওরির কথা বলেছেন। তারপরে 2 নম্বর কোশ্চেন কি আছে, থার্স্টনের গ্রুপ ফ্যাক্টর থিওরির মধ্যে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটির সংখ্যা কত। আমরা কি বললাম, থার্স্টনের প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটির সংখ্যা হলো 7টি প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটির কথা বলেছেন। এরপরে কোশ্চেন দেখে নিই। 3 নম্বর কোশ্চেন হলো গ্রুপ ফ্যাক্টর থিওরির অপর নাম কি। 1 নম্বর অপশন হলো মাল্টিপল ইন্টেলিজেন্স, 2 নম্বর অলিগার্কিক থিওরি, 3 নম্বর হলো প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি, অল অফ দোজ। মানে গ্রুপ ফ্যাক্টর থিওরি অপর নাম কি, গ্রুপ ফ্যাক্টর থিওরি অপর নাম হলো প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি, মানে এটার অ্যান্সার হবে সি। আর মাল্টিপল ইন্টেলিজেন্স কে বলেছেন, মাল্টিপল ইন্টেলিজেন্স গার্ডেনার বলেছেন, তাহলে 3 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে সি। 4 নম্বর কোশ্চেন এনেছি, থার্স্টন স্পেয়ারম্যানে কোন অ্যাজাম্পশনটি গ্রহণ করেনি। আমি কি বললাম একটু আগে তোমাদেরকে বললাম, থার্স্টন স্পেয়ারম্যানে কোন অ্যাজাম্পশন মানে কোন জিনিসটাকে গ্রহণ করেনি। 1 নম্বর হলো সাধারণ শক্তি মানে জি ফ্যাক্টর, বি হলো বিশেষ শক্তি বা স্পেশাল অ্যাবিলিটি, 3 হলো সাধারণ শক্তি ও বিশেষ শক্তি দুটোকেই এবং কোনোটিই নয়। তাহলে আমরা সবাই জানি থার্স্টন স্পেয়ারম্যানে কোন মানে অ্যাজাম্পশনকে গ্রহণ করেনি, এটা হলো সাধারণ শক্তি মানে জি ফ্যাক্টর মানে সাধারণ শক্তিকে গ্রহণ করেনি। স্পেয়ারম্যান বলেছেন প্রত্যেকটা ব্যক্তির মধ্যে জেনারেল অ্যাবিলিটি বা সাধারণ শক্তি থাকে, কিন্তু স্পেয়ারম্যান বলেছেন প্রত্যেক ব্যক্তির মধ্যে সাধারণ শক্তি বা জি ফ্যাক্টর থাকে, কিন্তু থার্স্টন সেটাকে মেনে নেননি। তাহলে এটার অ্যান্সার হবে এ। এরপরে কোশ্চেন দেখে নিই। 5 নম্বর কোশ্চেন কি আছে, থার্স্টনে গ্রুপ ফ্যাক্টর থিওরি প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। মানে থার্স্টন যে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি বলেছে সেগুলি একে অপরের সঙ্গে সম্পর্কে কিভাবে জড়িত। 1 নম্বর হলো ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, বি হলো
ডিপেন্ডেন্ট, অন্যের ওপর নির্ভরশীল, সি হলো উভয়, আর ডি হলো কোনোটিই নয়। তাহলে আমি একটু আগেই তোমাদেরকে বললাম থার্স্টনের যে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি আছে সেগুলি প্রত্যেকে স্বাধীন, মানে ইন্ডিপেন্ডেন্ট থাকে, ও অন্যের ওপর ডিপেন্ডেন্ট থাকে না। 6 নম্বর কোশ্চেন দেখে নিই। প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি টেস্ট পিএমএটি কে লিখেছেন? প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি টেস্ট কে লিখেছেন? 1 নম্বর অপশন হলো বিনে, 2 নম্বর হলো থার্স্টন, 3 নম্বর অপশন হলো থর্নডাইক, আর 4 নম্বর অপশন হলো স্পেয়ারম্যান। তাহলে তোমরা বলে দাও প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি টেস্ট কে লিখেছেন? প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি টেস্ট লিখেছেন থার্স্টন। আশা করি বুঝতে পারলে। আর তোমাদের কেমন লাগলো কোশ্চেনগুলো আমাকে মেসেজ করে বলবে, আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করে জানাবে, সেগুলো আমি তোমাদের সলভ করে দেবো। যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে। তাহলে আমাদের আজকে থার্স্টনের প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা কি পড়লাম? থার্স্টনের প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি যে কয়টি শক্তির কথা বলেছে, 7টি গুরুত্বপূর্ণ শক্তির কথা বলেছেন। যে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটির 7টি যে মৌলিক উপাদানগুলো বলেছে, তোমরা এই যে 7টি মৌলিক উপাদানের কথা বলেছে সেগুলো তোমরা মনে রাখবে, কারণ পরীক্ষার হলে অনেক সময় এই 7টি মৌলিক উপাদান থেকেই পড়ে। থার্স্টনে আর বিশেষ কিছু পড়ে না। প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটির যে 7টি উপাদান সেগুলো থেকে কোশ্চেন পড়তে পারে, যে উপাদানগুলো যে স্বাধীনভাবে থাকে এটাও কোশ্চেন দিতে পারে, বা এখানে যে আমি কোশ্চেনগুলো করলাম এগুলো থেকেই কোশ্চেন পাবে, এরকম টাইপেরই কোশ্চেন পড়তে পারে, এর বাইরে সাধারণত পড়বে না। আশা করি বোঝা গেল। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।